আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত শেখার দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসাইন। প্রিয় শিক্ষার্থীরা, 2021 শিক্ষাবর্ষে যে নতুন বইটি প্রণীত হয়েছে সেই বইয়ের আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় যে পরিচ্ছেদ লেখা আছে সেখানে দেওয়া আছে বাংলা ব্যাকরণ, অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদের শিরোনাম হচ্ছে বাংলা ব্যাকরণ, পৃষ্ঠা নাম্বার 3। তো চলো শুরু করি আমরা বাংলা ব্যাকরণ। আর এটা শুরু করার পূর্বে আমি বলে নিচ্ছি, তোমরা যারা এখনও প্রথম যে পর্বটি দেখোনি তারা এখনই প্রথম পর্বটি দেখে নাও। এটা লিঙ্কটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন শুরু করছি পরিচ্ছেদ 2, বাংলা ব্যাকরণ। ওকে, ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে দুটি শব্দের কথা বলা হয়েছে, শব্দ দুটি তুমি দেখে নাও। শব্দ দুটি কি দেখো তো। প্রথমে বলা হয়েছে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। স্বরূপ মানে কি? স্বরূপ আর প্রকৃতি এই দুইটা জিনিস কি আগে সেটা বোঝার চেষ্টা করবা। স্বরূপ মানে হচ্ছে যে একটা কোনো কিছুর যে চেহারা, আর প্রকৃতি মানে হচ্ছে বৈশিষ্ট্য। তো এই দুইটা জিনিস নিয়ে আসলে ব্যাকরণে আলোচনা করা হয়। যে কোনো ভাষার বৈশিষ্ট্য এবং চেহারা বা ভাষার যে সব কিছু ভিতরে ডিটেল, এই সব বিষয় নিয়ে ব্যাকরণে আলোচনা করা হয়। ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। আবার দেখো, ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য। ভাষার মধ্যে সাধারণ কিছু বৈশিষ্ট্য। এখানে প্রিয় শিক্ষার্থী, শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ মানে কিন্তু সাধারণ না। সাধারণ মানে হচ্ছে কমন। আমরা ইংরেজিতে যেটা কমন বুঝি, বাংলায় সেটা সাধারণ। যেমন ধরো, তোমরা যখন গণিত করো তখন কিন্তু তোমরা কমন নাও, দুইটা থেকে এবি প্লাস 2ab, ধরো এরকম কিছু, এর মধ্যে থেকে তুমি এবিটা কমন নিতে পারো। তো ওই কমন কিছু জিনিসটাকে আমরা বলি সাধারণ, বাংলায় বলে সাধারণ। তো সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করাই হচ্ছে ব্যাকরণের কাজ। মানে ধরো আমাদের বাংলাদেশে অনেকগুলো বিভাগ রয়েছে, সেই বিভাগগুলোর অনেকগুলো জেলা রয়েছে। সেই সবগুলো জেলার মানুষ বাংলাকে যেভাবে উচ্চারণ করে, যেভাবে বলে, ওই বলার মধ্যে থেকে একটা সাধারণ বৈশিষ্ট্য থাকে। সেই সাধারণ বৈশিষ্ট্যকে খুঁজে বের করাটাই হচ্ছে ব্যাকরণের কাজ। ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো থাকে। তোমরা দেখবে সামনে অনেকগুলো অধ্যায় যে ব্যাকরণ, যে মানে আমাদের এটা তো একটা ব্যাকরণ গ্রন্থ, এখানে সেই সকল সূত্রগুলো দেওয়া আছে। গণিতে যেমন সূত্রগুলো দেওয়া থাকে, এখানেও কিন্তু সেই ব্যাকরণ গ্রন্থগুলোতে আসলে সেই সকল বৈশিষ্ট্যগুলো সূত্রের আকারে দেওয়া থাকে। যেমন তোমরা যারা ক্লাস 8-এ বাংলা ব্যাকরণ পড়ে আসছো, তোমরা জানো যে আমি যদি একটা কিছু লিখি, এখানে আমি জানি না এখানে লিখতে পারবো কিনা, খুব ভালো হবে। দেখো, সেখানে বলা ছিল যে বিদ্যা যোগ আলয়, তোমাদের মনে আছে কিনা, তোমাদের মনে থাকার কথা। আমি এখানে চেষ্টা করছি। দেখো, বিদ্যা, তারপরে কি ছিল? যোগ আলয়, সরি, এই যে অংশটুকু ছিল এখানে তোমরা জানো। দেখো, তোমরা একটু চেষ্টা করলেই বুঝবে, অসম্ভব কিছু না। এইখানে এই যে বিদ্যা শব্দটা আমি লিখেছি, এখানে এই সবার শেষে কি ছিল? আ। এবং এই আলয় শব্দটা শুরু হয়েছে আ দিয়ে। তাহলে দুইটা আকার, একটা শব্দের শেষে মানে আকার এবং শুরুতে আকার, এই দুইটা আকার যুক্ত হয়ে কি হয়? সর্বশেষে কি হয় জানো তো তোমরা? সর্বশেষে হয় হচ্ছে বিদ্যালয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমি মানে তোমরা যারা পড়েছো, সন্ধি বিচ্ছেদ যারা পড়েছো, বিদ্যালয়, তাহলে দুইটা আকার মিলে হয় কি? আকার। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদে দুইটা অ, এইটা মিলিয়েও কিন্তু আকার হয়। তো যাই হোক, এই বিষয়গুলো তো এটা একটা নিয়ম। এই নিয়মটা শেখানোই হচ্ছে, মানে এই নিয়মটা মানে এই নিয়ম যেটা রয়েছে বা বৈশিষ্ট্যটা রয়েছে সেটা সূত্রের আকারে সাজানো থাকে আমাদের এই ব্যাকরণ বইগুলোতে। ঠিক আছে, তো এরকম নিয়ম তুমি অনেক দেখতে পাবে। এখন তোমরা আমাদের পরবর্তী যে অংশটুকু সেটা তোমরা শেখো। যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। খেয়াল করো যে ব্যাকরণ হচ্ছে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে, আর যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি বলতো? বাংলা ব্যাকরণ। ঠিক আছে, আচ্ছা। নর্মাল ব্যাকরণ হচ্ছে যে কোনো নর্মালি যে কোনো ব্যাকরণ, সেটা হচ্ছে কি করে, যে কোনো ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। আর বাংলা ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, ওকে। এরপর আমরা পরবর্তী অংশে যাই। আমরা নেক্সট অংশে দেখি
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। প্রিয় শিক্ষার্থী, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। বাংলা ব্যাকরণ কিন্তু সেটা প্রকাশিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন ম্যানুয়েল দা আসুমসাও, অর্থাৎ তিনি একজন পর্তুগিজ। তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন 1743 সালে। তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন। যারা জানো না যে অভিধান কি, অভিধান মানে হচ্ছে ডিকশনারি। তোমরা জানো না যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা এরকম ডিকশনারি থাকে, ওইটার বাংলা হচ্ছে অভিধান। তো বাংলা থেকে পর্তুগিজ, হ্যাঁ, এইরকম তিনি একটা অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি একটা তিনি এটি রচনা করেন। এরপর 1778 সালে প্রকাশিত হয় ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে দেখো, দ্বিতীয় যে বইটা রচিত হয়েছে সেটাও কিন্তু বাংলা ভাষায় রচিত না, সেটাও ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ রচিত হয়, এবং সেটির লেখক হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। ঠিক আছে, উনি এটা আর কি রচনা করেন। তারপরে দেখো, বইটির নাম নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড তিনি যে বইটি লেখেন সেই বইটির নাম হচ্ছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বাংলা ভাষার গ্রামার। তো এটা কিন্তু ইংরেজিতে লেখেন এবং এটি দ্বিতীয় বই। প্রথম বইটি লেখেন হচ্ছে মানুয়েল দা আসুমসাও, আর দ্বিতীয় বইটি লেখেন নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, মনে রাখবা। আর দ্বিতীয় বইটির নাম হচ্ছে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। প্রিয় শিক্ষার্থী, আবার মনে রাখো, 1801 সালে উইলিয়াম কেরি আর 1826 সালে রাজা রামমোহন রায়, তারা ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং 1833 সালে প্রকাশিত হয় রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে এই লাইনটা সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, যে 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। এখন এতটুকু যে পড়িয়েছি আমি তোমাদের, এখান থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন করতে পারি। সেটা কি, দেখো, বাংলা ভাষায় রচিত, ভালো করে দেখো, বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ কে লেখেন? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? 1833 সালে। ঠিক আছে, তারপরে বাংলা ভাষা, আচ্ছা, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। প্রথম বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, বা প্রথম বাংলা ব্যাকরণের লেখককে? মানুয়েল দা আসুমসাও। ঠিক আছে, এই সকল প্রশ্ন কিন্তু তুমি নিজে তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ে এসেছো যে WS কোশ্চেন, তো ওখান থেকে কিন্তু ওইরকম সিস্টেমে কিন্তু তুমি নিজে অনেকগুলো প্রশ্ন এখান থেকে তৈরি করতে পারো। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা, গাইড বই পড়ে কিন্তু আসলে তুমি ভালো কিছু করতে পারবে না। এই বইটাই পড়তে হবে, এই বইটা মার্কিং করে পড়তে হবে, এবং নিজে প্রশ্ন তৈরি করে তারপরে সেটা খাতায় নোট করতে হবে। তাহলেই তুমি A+ আশা করতে পারো। শুধু A+ না, যারা বুয়েট মেডিকেলে ভর্তি হতে চায় তাদের শুধু A+ টার্গেট নিয়ে তারা পড়ে না, তারা মূলত এই বইটা নিয়েই পড়াশোনা করবে, যাতে করে তাদের সমস্যা না হয়, যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। তো এতক্ষণ আমরা পড়লাম ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ। ঠিক আছে, এরপর আমরা এই অংশে জানলাম যে ব্যাকরণের অনেকগুলো লেখক ছিলেন, প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় লেখা হয়, তারপরে এর পরের বাংলা ব্যাকরণ সেটাও কিন্তু বাংলা ভাষায় লেখা হয়নি, সেটাও লেখা হয়েছিল ইংরেজি ভাষায়। তারপরে যে দুইটা লেখা হয়েছে সে দুইটাও কিন্তু উইলিয়াম কেরি এবং রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় লিখেছিলেন। অ্যান্ড ফাইনালি 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়, যেটা কিনা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। আশা করি এটুকু বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা চলো পরের অংশে যাই, দেখি পরে কি লেখা আছে। ব্যাকরণের আলোচ্য বিষয়। আচ্ছা, এখান থেকে খেয়াল করো, একটা ব্যাকরণের কি আলোচ্য বিষয় থাকতে পারে। ভাষা হলো বাক্যের সমষ্টি। ধরো এইটা একটা বাক্য, এটা একটা বাক্য, এরকম অনেক হাজার বাক্যের সমষ্টিই হচ্ছে ভাষা। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, তাই না? এই যে একটা বাক্য, এটার মধ্যে এইটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা শব্দ, এটা শব্দ, এটা শব্দ, তাহলে অনেকগুলো শব্দ পাশাপাশি বসে যদি এটা মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা বাক্য হয়। তাহলে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আবার শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে। শব্দ কীভাবে ধ্বনি দিয়ে গঠিত হয় সেটার একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে যদি আমরা বলি স্বরে আ, ঠিক আছে, সেটা হয়েছে কিনা দেখো, আ, এটা একটা ধ্বনি,
এবারে ম, এটা একটা ধ্বনি, আর আরেকটা ধ্বনি হচ্ছে রা। এখন এই সবগুলো মিলে আমরা কি লিখতে পারি? এই সবগুলো মিলে আমরা লিখতে পারি হচ্ছে আমরা, ঠিক আছে? তাহলে আ ধ্বনি, ম ধ্বনি, রা ধ্বনি, এই ধ্বনি মিলে মানে অনেকগুলো ধ্বনি মিলে তৈরি হয় কি একটা শব্দ। আশা করি বুঝতে পেরেছো। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। তাহলে এই যে আ, ম, রা, এগুলো হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক বা ক্ষুদ্রতম উপাদান। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কি। ভালো করে এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি, ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। এই ধ্বনি, শব্দ, বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য, মানে আলোচ্য মানে আলোচনার বিষয়। তো এই ব্যাকরণ তাহলে কিন্তু ধ্বনি, শব্দ, বাক্য এগুলোকে মানে ব্যাকরণের আলোচ্য বিষয় হিসেবে ধরে বা আলোচনা করে এগুলো নিয়ে। এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়, সেসব অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়, ঠিক আছে? এখন এর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি, খেয়াল করো, তাহলে তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারবে। এখানে আমি লিখতেছি যেমন তার হাত টানের অভ্যাস আছে। এই বাক্যে খেয়াল করো, দেখতে পাচ্ছ কিনা প্রিয় শিক্ষার্থী? তার হাত টানের অভ্যাস আছে। এখন এর মানে কি? সে কি কারো হাত ধরে টান দেয় বা মানুষের হাত ধরে টান দেয়? নিশ্চয়ই না। হাত টান মানে হচ্ছে চুরি করা, তাই তো? তাহলে এই তার হাত টানের অভ্যাস আছে মানে তার চুরির অভ্যাস আছে। তাহলে এটা কিন্তু বহু ধরনের অর্থ, অর্থাৎ এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয়। তাহলে এটা কিন্তু সাধারণ অর্থ না, তাই না? এই এই অর্থটাও কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয়। ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে, যথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই লাইনটা তোমার খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাকরণের যে আলোচনার বিষয় সেটিকে চারটি ভাগে ভাগ করা যায়। সেটা কি? ধ্বনিতত্ত্ব মানে সাউন্ড নিয়ে কাজ করা, রূপতত্ত্ব, হ্যাঁ, রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দ নিয়ে কাজ করা, বাক্যতত্ত্ব এগুলোর বাক্য নিয়ে কাজ করে, আর অর্থতত্ত্ব মানে হচ্ছে একটা জিনিসের অনেকগুলো অর্থ হতে পারে, সেই অর্থ নিয়ে কাজ করে। যেমন এখানে আমি বুঝালাম যে তার হাত টানের অভ্যাস আছে, মানে কিন্তু সে হাত ধরে টান দেয়, ব্যাপারটা এমন না, তার চুরি করার অভ্যাস রয়েছে, তাই না? আমরা যদি আরেকটা উদাহরণ দেখি এখানে, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, যে তার, দেখো, তার কই মাছের, তার কই মাছের প্রাণ মানে কি? মানে সে অনেকগুলো, তার রোগ হয়েছে, হয়তো ক্যান্সারও হয়ে গেছে, তারপরও সে বেঁচে গেছে, তাহলে সেটা কি? তার কই মাছের প্রাণ, এটা বলা হয়। তো এইরকম আর কি। দেখো, এটা কিন্তু নর্মাল অর্থ প্রকাশ করে না, এটা একটু মানে ভাবার্থ প্রকাশ করে। তো এই বিষয়গুলোও কিন্তু আসলে ব্যাকরণের আলোচ্য বিষয়। অর্থতত্ত্বে কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাধারণ অর্থের বাইরেও যে অন্য অর্থ থাকে সেই সকল বিষয় আলোচনা করা হয় এই অর্থতত্ত্বে। ধ্বনিতত্ত্বে হচ্ছে আমরা যে সাউন্ড সৃষ্টি করি সেটা নিয়ে আলোচনা করা হয়। রূপতত্ত্বে মানে শব্দ নিয়ে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে বাক্য গঠন এগুলো নিয়ে আলোচনা করা হয়। অর্থতত্ত্বে বাক্যের অনেকগুলো অর্থ থাকে, শব্দের ভিন্ন ভিন্ন অর্থ থাকে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি বা সাউন্ড। আমরা যে সাউন্ড করি আ, ই, হ্যাঁ, এই সাউন্ডগুলোই হচ্ছে ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ খেয়াল করো, আমরা যে একটা সাউন্ড করলাম, যেমন আ, এটা একটা সাউন্ড, তাই না? এই যে আ শব্দটা একটা মানে আ একটা সাউন্ড, ম একটা সাউন্ড, রা একটা সাউন্ড। তো এই ধ্বনিগুলোকে আমরা বর্ণ দিয়ে প্রকাশ করি, যেমন আ একটা বর্ণ, ম একটা বর্ণ, র একটা বর্ণ। তাহলে লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনাও এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র। বাকযন্ত্র মানে যে মানে আমাদের গলা, যেখান থেকে আমরা সাউন্ড সৃষ্টি করি, সেটা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, হ্যাঁ, মানে কোন জায়গা থেকে উচ্চারিত হয়, যেমন উঁ, এটা যদি আমি বলি সেটা কিন্তু নাক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? ন, ম, এগুলো কিন্তু নাক দিয়ে বের হচ্ছে। তো এগুলো উচ্চারণের জায়গা, উচ্চারণ প্রক্রিয়া, উচ্চারণ কীভাবে উচ্চারণ করতে হয়, ধ্বনির বিন্যাস, হ্যাঁ, মানে ধ্বনিগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যাস করা হয়। হ্যাঁ, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য। স্বরধ্বনি যেটা, সেটা উচ্চারণের সময় দেখা যাচ্ছে যে আমাদের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, অন্যদিকে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাধাপ্রাপ্ত হয়। কোনো কোনো ব্যঞ্জনধ্বনি দেখা যাচ্ছে উচ্চারণের সময় বেশি চাপ প্রয়োগ করতে হয়, কোনোটায় কম চাপ প্রয়োগ করতে হয়। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে। আর ধ্বনি দল মানে হচ্ছে বিভিন্ন ধরনের মানে শব্দগুলোর অনেকগুলো শ্রেণীবিভাগ করা হয়, সেটাকে বলা হয় ধ্বনি দল। তো এই সকল বিষয় আসলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এরপর আমরা দেখি রূপতত্ত্ব। রূপতত্ত্বের কী কী আলোচ্য বিষয় থাকতে পারে সেটা আমরা এখন দেখব। যে রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হয় রূপতত্ত্বে। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। তোমরা যারা ইংরেজি জানো তারা জানবা যে বিশেষ্য মানে হচ্ছে নাউন, সর্বনাম মানে প্রোনাউন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, ক্রিয়া মানে ভার্ব, আর ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্ব। এই সকল বিষয়গুলো স্থান পায়। হ্যাঁ, মানে কোন শব্দটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়, ক্রিয়া, এগুলো। বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। বিশেষ গুরুত্ব পায় হচ্ছে শব্দ নির্মাণ, মানে শব্দ কীভাবে বানাতে হয়, আর পদ নির্মাণ, পদ কীভাবে তৈরি করতে হয় সেটার প্রক্রিয়া। এখন অনেকে আছো শব্দ আর পদ বোঝো না। এখানে তোমরা অনেকেই বলতে পারবা না যে শব্দ আর পদ কি। শব্দ হচ্ছে যে কোনো একটা শব্দ, যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, এখান থেকে আমি লিখে দেখাচ্ছি এখানে। এই দেখো, এটা হচ্ছে আম। দেখো, আমরা, ঠিক আছে, এটা একটা শব্দ। কিন্তু তুমি যখন লেখো আমরা ঈদে বাড়িতে যাব, এখন এইখানে এটা কিন্তু একটা বাক্য। এই বাক্যের মধ্যে যখন শব্দগুলো ব্যবহৃত হয় তখন প্রত্যেকটা শব্দকে বলা হয় পদ। একটা শব্দ হতেই পারে, যেমন আমরা একটা শব্দ, কিন্তু এই শব্দটা যখন একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে তখন এই শব্দটাকে আমরা শব্দ বলবো না, এটাকে আমরা বলবো পদ। অন্যভাবে আমরা বলতে পারি যে বিভক্তিযুক্ত যে সকল শব্দ থাকে সেটাকে আমরা পদ বলি। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে একটা শব্দ নর্মালি যখন থাকে সেটা মানে থাকতে পারে, কিন্তু যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন কিন্তু আমরা সেটার সাথে বিভক্তি যুক্ত করতে পারি বা যুক্ত করতে হয় অনেক সময়। সেই ধরনের শব্দকে আমরা পদ বলতে পারি। আবার বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেও আমরা পদ বলতে পারি। তাহলে যে কোনো শব্দই শব্দ, কিন্তু বাক্যের অন্তর্গত সব শব্দই হচ্ছে পদ। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এইখানে আর কি আছে শেখার মতো, প্লিজ। বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কি? দেখো, বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়। বাক্যের নির্মাণ, এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। ঠিক আছে, এখন তোমাকে এটারও যদি একটা এক্সাম্পল দেখাই, তোমাদের ধৈর্য থাকবে কি না আমি জানি না। এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি বিশ্বাস করি যে তোমাদের ধৈর্য থাকবে। এখানে খেয়াল করো, যদিও সে ধনী তবুও সে দান করে না। প্রিয় শিক্ষার্থী, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স ইংরেজিতে, আর বাংলায় হচ্ছে এটি একটি মানে জটিল বাক্য। ঠিক আছে, তাহলে এরপর দেখো আরেকটা সেন্টেন্স দেখো বা একটা বাক্য দেখো। সে ধনী বানানটা হয়নি আমার, আমি এই জন্য অত্যন্ত দুঃখিত। ধনী এটাও হয়নি। সে ধনী কিন্তু সে দান করে না। এটি একটি ইংরেজিতে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, আর বাংলায় হচ্ছে এটি একটি যৌগিক বাক্য। ঠিক আছে, আর আরেকটা বাক্য দেখো, সে ধনী হওয়া সত্ত্বেও দান করে না। এখন এটি একটি বাংলায় হচ্ছে, ইংরেজিতে হচ্ছে এটি সিম্পল সেন্টেন্স, বাংলায় হচ্ছে সরল বাক্য। তাহলে এই যে সরল বাক্য, জটিল বাক্য বা যৌগিক বাক্য, এগুলো হচ্ছে বাক্যের গঠন, আর এটাও কিন্তু এর আলোচনার মূল বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। পদ মানে শব্দগুলো কিভাবে সাজানো থাকে সেটাও কিন্তু বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ এই যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে কম্পাউন্ড, বা যৌগিক বাক্যকে সরল বাক্য, সরল বাক্যকে জটিল বাক্য, এইটা আলোচনাও কিন্তু মূল বিষয় এখানে। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচিত হয়। আবার একটু দেখো, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, হ্যাঁ, বাক্যের উপাদান, লোপ, হ্যাঁ, তারপর হচ্ছে যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে। যতিচিহ্ন মানে বিরাম চিহ্ন যেগুলো, আর বাক্যের উপাদান, লোপ বলতে বাক্যের অনেক সময় অনেক শব্দ এগুলো বাদ দিলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। তারপরে বাক্যের যোগ্যতা, বাক্য হওয়ার জন্য যোগ্যতা লাগে। যেমন আমি যদি একটা বাক্য বলি যে আকাশে ওরে এক পাল হাতি, আকাশে তো হাতি উঠতে পারে না, তাহলে এই বাক্যটার যোগ্যতা নাই, এরকম। আর কারক বিশ্লেষণে এগুলো তোমরা আরও সামনে পড়বা, এটা এক কথায় বলা সম্ভব না। তাহলে এই বিষয়গুলো কিন্তু বাক্যতত্ত্বে আলোচিত হয়। এরপর আমরা দেখি অর্থতত্ত্ব।
ব্যাকরণের যে অংশে শব্দ, তারপর দেখো বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। শব্দ, তারপর আর কি বলা আছে, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম হচ্ছে অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্ব বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দ জোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু তুমি আরও 2-1 মিনিট একটু দেখো এই অংশটুকু, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হচ্ছে যে তোমরা ইতিমধ্যে পড়েছো, তারপরও আমি বলবো যে এটা তোমরা দেখো। আমি তোমাদের প্রত্যেককে 1 মিনিট সময় দিচ্ছি। ওকে, এখন আমরা মূল বিষয়ে চলে আসি। দেখো, এখন আমরা মূল বিষয়ে চলে আসব। এখন আমরা অনুশীলনীর যে সকল সঠিক উত্তর আছে সেই উত্তরগুলো আমরা দেখব, বা সঠিক উত্তরগুলো আমরা এখন করার চেষ্টা করব। প্রথমে বলছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কি? ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কোন বিষয়টি বলতে পারবা তোমরা? এটার চেয়ে সহজ প্রশ্ন আর কি আছে? দেখো তো, ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ব্যাকরণ। এই যে ব্যাকরণ, এটাই কিন্তু মূলত ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। এখন এখন এটা যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে সেটা কোথায় পাবা, তাই না? সেটা পাওয়ার একটা জায়গা আছে, খেয়াল করো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এই যে দেখো, একদম এখানে বলা আছে যে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই লাইনটা তোমরা আন্ডারলাইন করতে পারো যে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে ভাষার স্বরূপ আর প্রকৃতি নিয়ে আলোচনা করে কে? আলোচনা করা হচ্ছে ব্যাকরণ। এরপর আমরা দেখি বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত সালে? প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করেছিলাম। এই দেখো, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1743 সালে, ঠিক আছে? তাহলে আমরা এইটাকে একটু মার্কিং করে নেই। তোমরা যারা বই খুলে পড়তেছো আমার সাথে সাথে, তারা দেখো, প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। তাহলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে? 1743 সালে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এর পরের যে প্রশ্ন, সেই পরের প্রশ্নটিতে আমরা যাই। দেখো, পরের প্রশ্নটিতে কি লেখা আছে যে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে। এটা আমরা দেখি, প্রথম ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে। এই যে দেখো, এরপর 1778 সালে প্রকাশিত হয় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাহলে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে বলতে পারবা? সেটা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড, ঠিক আছে? উনি হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা। তাহলে এটা তো অসম্ভব কিছু না, তাই না? তাহলে তোমরা এটা নিশ্চয়ই পারবা। তাহলে আমি এটা মার্ক করে দিচ্ছি, এটা উত্তর হবে এই যে দেখো, নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এবারে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে তোমরা একেবারে খুব সহজেই বলতে পারবা এটা রচয়িতাকে, মানে এটা কিন্তু খুব সহজে। এই যে দেখো, 1833 সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তাহলে গৌড়ীয় ব্যাকরণের রচয়িতাকে রাজা রামমোহন রায়, খুব সহজ হিসাব, ঠিক আছে? তাহলে এটাকে আমি একটু মার্কিং করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তুমিও এটাকে মার্কিং করে নাও যে এটি কে লেখেন? রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ, ঠিক আছে? এই তো হয়ে গেল। এটা তো খুব সহজ, তাই না? আচ্ছা, এরপর আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি দেখব। সেই প্রশ্নটি কি দেখি আমরা। এখন পরবর্তী প্রশ্ন ছিল ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? পরবর্তী প্রশ্নটি ছিল ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? রাইট, এটা তোমাদের পারার কথা। ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। দেখো প্রিয় শিক্ষার্থী, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তারপরে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? দেখো তো, আমরা এটা দেখি। এই যে দেখো, তোমরা দেখতে পাবা ধ্বনিতত্ত্বে, এই যে ধ্বনিতত্ত্ব, এটার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে বাকযন্ত্র। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কি? দেখো তো, এই যে বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বাকযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? তাহলে উত্তরটি হবে কোনটা বলো তো? উত্তরটি হবে ধ্বনিতত্ত্ব।
এরপর দেখো এরপরে কি লেখা আছে, আমরা এর পরের অংশটুকু দেখি। এরপরে লেখা আছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি দেখো তো, উপসর্গ, প্রতিশব্দ, অক্ষর নাকি কারক। এটা তো সহজ, এই যে তুমি একটু উপরে যাও, রূপতত্ত্বের অংশে যাও। রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে দেখো তো, রূপতত্ত্বের শব্দ, তার উপাদান ইত্যাদি আলোচনা করা হয়। এই আলোচনার বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। তাহলে এখানে কি বলা আছে, নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ, আরেকটা লেখা আছে প্রতিশব্দ, অক্ষর নাকি কারক। এখন ওইখানে কথা বলছে যে শব্দ নির্মাণ প্রক্রিয়া আলোচিত হয়। শব্দ নির্মাণ প্রক্রিয়া, এই কারক দিয়ে কোনো শব্দ নির্মাণ করা যায় না, অক্ষর দিয়েও শব্দ নির্মাণ করা যায় না, প্রতিশব্দ দিয়েও শব্দ নির্মাণ করা যায় না, কিন্তু উপসর্গ দিয়ে শব্দ নির্মাণ করা যায়। সুতরাং এখানে উত্তরটা হবে হচ্ছে এই যে দেখো উপসর্গ, উত্তরটা হবে কি উপসর্গ, ঠিক আছে। তারপর দেখো বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয়। এইটার উত্তর কি দেওয়া আছে, আমরা একটু চেক করে দেখি। বাচ্য ও উক্তি, দেখো তো প্রিয় শিক্ষার্থী, এটা এই যে দেখো বাক্যের বাচ্য আর উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচিত হয়। কোন তত্ত্বে? বাক্যতত্ত্বে। তাহলে আমরা উত্তরটা দিব হচ্ছে এই যে দেখো বাক্যতত্ত্ব কই, এই যে বাক্যতত্ত্বে আলোচিত হয়, তাহলে এটার উত্তর হচ্ছে বাক্যতত্ত্ব, ঠিক আছে। ওকে, তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে লাস্ট ওয়ান, যোজক আলোচনা করা হয়। এখন এখানে কিন্তু এই যে দেখো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব, এটার কোথাও কিন্তু যোজকের কথাটা নেই, ঠিক আছে। তাহলে যোজক কোথায় আলোচিত হয় সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। অলরাইট, তাহলে এটা কোথায় আলোচিত হয়, যোজক বিষয়টা কি। যোজক হচ্ছে ইংরেজিতে তোমরা যারা কানেক্টর পড়ো, বাংলায় হচ্ছে সেটা যোজক। তাহলে যোজক কোথায় আলোচিত হয়, যোজক মূলত আসলে আলোচনার বিষয় হচ্ছে কোথায় বলতে পারবা, সেটা হচ্ছে রূপতত্ত্বে। হ্যাঁ, এই যে রূপতত্ত্ব দেখতে পাচ্ছ, যে রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইত্যাদি স্থান পায়। বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদ নির্মাণ প্রক্রিয়া। তো এই অংশে মূলত রূপতত্ত্বে এই যোজক নিয়ে আলোচনা করা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে যদিও দেওয়া নেই, তারপরেও মূলত রূপতত্ত্বেই যোজক নিয়ে আলোচনা করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা এমসিকিউ একটু কঠিন ছিল। সেটা হচ্ছে নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয়, আর যোজক আলোচনা করা হয় করা হয় কোন তত্ত্বে, ধ্বনিতত্ত্বে, রূপতত্ত্বে, অর্থতত্ত্বে নাকি বাক্যতত্ত্বে। তো এগুলোই ছিল মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, এই আলোচনা থেকে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে যাও, আর নিচে কমেন্ট করে জানাও কেমন লাগলো। এই ভিডিওটি তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। তো আশা করি যে তোমরা মানুষের পরিশ্রমের মূল্যটা বুঝবে। তোমরা ভিডিওটি শুধু দেখেই শেষ করবে না, অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দাও, সোশ্যাল মিডিয়ায় অবশ্যই, বা মেসেঞ্জার ব্যবহার করে, বা তোমরা যেটা ব্যবহার করো, হোয়াটসঅ্যাপ, ইমো, যেটাই ব্যবহার করো, তোমার ফ্রেন্ডসদের মাঝে এটা ছড়িয়ে দাও। আর তুমি লাইক দাও, আর হচ্ছে নিচে কমেন্ট করে জানাও যে তোমার ভিডিওটি কেমন লাগলো, কোন বিষয়টি ভালো লেগেছে, কোন বিষয়টি ভালো লাগেনি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আবির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।